স্বাধীনতার প্রথম 2 দশকের সাথে পরের সময়ের বড় পার্থক্য টেনেছে মোবাইল ফোন। ডায়াল টোন, ট্রাঙ্কল বুকিং এগুলো এখন ইতিহাস। হাতের মুঠোফোন দিয়ে কথা বলা তো বটেই, কন্ট্রোল করা যাচ্ছে বহু দূরের ইলেকট্রনিক ডিভাইস। চতুর্থ শিল্প বিপ্লবের গতি ধরতে এখন আলোচনা হচ্ছে ইন্টারনেট অফ থিংস বা আইওটি নিয়ে। কিন্তু এই সব চাহিদা সামাল দিতে মোবাইল অপারেটর কি প্রস্তুত, তা জানতেই আজকের দ্য বিজনেস উইথ সীমা স্টিল সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলা লিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানকে। আসুন আমরা তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব তাইমুর রহমান, আজকে আপনি আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ, কারণ আমি জানি আপনারা ব্যস্ত সময় পার করছেন এই মুহূর্তে। আমরা আলোচনা শুরু করব। ভাবছিলাম যে হয়তো 5Gর জন্য আমাদের এই বছরের পরে আর অপেক্ষা করতে হবে না, কিন্তু করোনাকালের কারণে কিছু সময় সব অপারেটর দেরি লাগবে এবং সরকারও সেটা বুঝতে পেরে টাইমলাইনটা একটু বাড়িয়েছে। বাট এই যে 5G নিয়ে এখন আলোচনা হচ্ছে, এই আলোচনাটা নিয়েই আজকের আলোচনা শুরু করতে চাই যে মোবাইল অপারেটররা কতটা প্রস্তুত। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে আমাদের দেশের বাজারে 5G চাহিদা তৈরি হয়েছে কিনা। থ্যাংক ইউ ভাই আমাকে এখানে আসার ইনভাইট করার জন্য। 5G কিন্তু জাস্ট একটা টেকনোলজি না, যেটা আমরা দেখেছি 2G, 3G, 4G। 5G কিন্তু একটা ইকোসিস্টেম, মানে এর উপর নির্ভর করবে কিন্তু অনেক কিছু আমার ইন্ডাস্ট্রি লেভেলের অ্যাক্টিভিটিস। যেমন 5G দিয়ে যেমন আমি অপারেশন যদি করতে পারি, একটা মেডিকেল অপারেশন করতে পারি, কারণ এটা এত স্পিড থাকবে, এটার মানে রোবট দিয়ে অপারেশন করা সম্ভব। আপনার গাড়ি ম্যানুফ্যাকচারিং এখন রোবট দিয়ে, তখন 5G দিয়ে সম্ভব। আপনার অনেক কিছু দেখা যাবে যে আমাদের 5Gর উপর ডিপেন্ড করে কি হিসাবে আমরা এটা কাজে দিচ্ছি। সেই জন্য কিন্তু আমার পলিসিগুলি ঠিক করতে হবে ফার্স্ট অফ অল। আমি যে 5G দিয়ে যদি আমার ওয়ার্কফোর্স কমে যায়, আমার কিন্তু বাংলাদেশকে এটা কিন্তু সাহায্য করবে না, দেখা যাবে যে আমার কাউন্টার প্রোডাক্টিভ হলো। সেই জন্য আমাদের সব পলিসিগুলি কিন্তু আগে দেখা উচিত 5G ইমপ্লিমেন্ট করার আগে। আমি যদি আরেকটু পিছিয়ে যাই যে 5Gটা কী এবং হাউ ইজ ইট ডিফারেন্ট 2G, 3G বা 4Gর সঙ্গে। 5G কিন্তু একটা যে টেকনোলজিটা ইউজ করা হচ্ছে, এটা দিয়ে কিন্তু যেমন 4G থেকে অনেক বেশি আরও স্পিড হবে, এবং এই স্পিডের দ্বারা কিন্তু অনেক কিছু অটোমেটেড জিনিস করা যাবে। আপনি যেটা বলেন আইওটি করা যাবে, আমি অনেক কিছু যেমন ড্রাইভারলেস কার করা যাবে, কারণ ওই ডেটা স্পিডটা এমন হবে যাতে আমরা ফুললি রিমোটলি অনেক কিছু করা যায়। সো এই 5G টেকনোলজি হচ্ছে অ্যাকচুয়ালি অর্থোগোনাল FDMA, অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। 4G ছিল FDMA, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। 3G ছিল CDMA, GSM বা 2G ছিল TDMA। সো আস্তে আস্তে কিন্তু টেকনোলজি ইভলভ হচ্ছে, এবং যত ইভলভ হচ্ছে আমরা চেষ্টা করছি যে স্পেকট্রাম যে ইউজ করা হয়, স্পেকট্রাম এফিসিয়েন্সিটাতে বাড়ানো হয়, কম স্পেকট্রামের মধ্যে বেশি ডেটা স্পিড দেওয়া যায় কেমন করে, এই হিসাবে কিন্তু আমাদের এগিয়ে যাচ্ছি। 5Gটা হচ্ছে এই মুহূর্তে যে টেকনোলজি ইউজ করা হচ্ছে সবচেয়ে বেশি স্পিড দেওয়া যাবে। সো এইটাই কিন্তু 5G। আপনি যদি বলেন যে এখন আমরা প্রস্তুত কি না, আমি যেটা প্রথমেই বললাম, আমাদের কিন্তু ভার্টিক্যাল ইন্টিগ্রেশন অফ পলিসিস দরকার। 5G কিন্তু শুধু 5G দিয়ে দিলাম, কিন্তু 5G দিয়ে আমি কী করব, এইটা কিন্তু আমাদের জানা দরকার। 5Gতে কী ইস্যুস হতে পারে এবং আমার কি পলিসিস একসঙ্গে করতে হবে। যেমন আমি যদি বলি আমার ইন্ডাস্ট্রিয়াল পলিসি আর টেলিকম পলিসি কিন্তু অনেক আমার একসঙ্গে করতে হবে। হেলথ পলিসি এবং টেলিকম পলিসি, এটা কিন্তু আমার এখন কিন্তু সব বিভিন্ন এবং স্ক্যাটার্ড। ওই 5G আসতে কিন্তু আমাদের মনে হয় অনেক ইন্টিগ্রেশন করতে হবে, যাতে প্রপারলি টেকনোলজিটা ইউজ করা যায়। কিন্তু চাহিদা কি তৈরি হয়েছে বাজারে? আমি যদি বলি চাহিদা, কিছু কিছু ক্ষেত্রে যদি মনে করেন আমাদের আইওটি, যদি আমাদের ছেলেপেলেরা যারা নতুন ইনোভেশন করছে, তারা যদি আইওটি টেকনোলজিতে কনসেন্ট্রেট করতে চায়, তারা কিন্তু কিছু কিছু টেকনোলজি ওই 5Gর দ্বারা তারা টেস্ট করতে পারে, যাতে আমরা এসব জিনিস এক্সপোর্ট করতে পারি। কিন্তু এই মুহূর্তে কিন্তু 5G আমি যদি ইউজ করতে চাই, আমার মনে হয় না দরকার আছে, কারণ আমাদের 4Gতে কিন্তু ইনাফ স্পিড দেওয়া যায়। 5Gতে আরেকটু আমাদের মনে হয় দেখা উচিত যে বাইরের দেশে কী হচ্ছে। এখনও কিন্তু 5G ম্যাচিওর কোথাও হয়নি। সো আমাদের মনে হয় একটু দেখা উচিত অন্য দেশে কবে কী হচ্ছে, তারপর আমাদের আস্তে আস্তে লার্নিংয়ে আসা উচিত। স্পেকট্রাম নিয়ে কথা বলছিলেন, মাত্রই আপনারা 4G নিলামে অংশগ্রহণ করলেন কিছুদিন আগে। সবাই এক ধরনের বরাদ্দ পেল, 27 মেগাহার্টসের আরও কিছু বেশি তরঙ্গ বরাদ্দ দেওয়া হলো। কিন্তু আমার যতটুকু ধারণা আপনাদের চাহিদা আরও বেশি ছিল। পর্যাপ্ত হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই নিলামে অংশগ্রহণ করার পরে যে স্পেকট্রাম বরাদ্দ হলো, সেটা নিয়ে আপনারা সন্তুষ্ট, বা এটি দিয়ে সার্ভিসের যে মান আগামীতে বাড়ানোর যে কথা, সেটা কি করা যাবে? এখন যেটা হয়েছে, আমাদের টোটাল 27.4 মেগাহার্টস নিলাম করা হলো। এটার মাধ্যমে কিন্তু 3টা স্পেকট্রাম
900, 1800 এবং 2100 এই তিনটা স্পেকট্রাম কিন্তু আমরা এখন ইউজ করছি আমাদের 2G, 3G, 4Gর জন্য। সো এই সবগুলি কিন্তু এখন ইউজড হয়ে গেল, মানে আর কিন্তু বাকি নেই সরকারের কাছে এই স্পেকট্রামের। এখন এই নিলামের পরে সব স্পেকট্রাম শেষ। সো সেই জন্যে কিন্তু আমরা কিন্তু আগের থেকেই বলছিলাম যে স্পেকট্রাম কিন্তু দিলে কিন্তু আমাদের কোয়ালিটি অফ সার্ভিস বেটার হবে। তো এটা সরকার যেটা পদক্ষেপ নিয়ে এবার নিলেন, আমি যদি বলি যে বাংলা লিঙ্ক নিয়েছে 9.4 মেগাহার্টজ, গ্রামীণ ফোন নিয়েছে 10.4, 7.6 মেগাহার্টজ নিয়েছে রবি। সো এটার উপর ভিত্তি করে কিন্তু কোয়ালিটি অফ সার্ভিস ডিপেন্ড করে কত স্পেকট্রাম আপনার আছে। আমি যদি বলি মানে কত লাখ সাবস্ক্রাইবার 1 মেগাহার্টজে দেওয়া হচ্ছে, এর উপর কিন্তু ডিপেন্ড করে কোয়ালিটি অফ সার্ভিস। সো আমরা যেহেতু ছোট অপারেটর কম্প্যারেটিভলি আমাদের সাবস্ক্রাইবার্স কম, কিন্তু আমাদের স্পেকট্রাম কিন্তু এখন তুলনামূলক অনেক বেশি। সেজন্য আমরা দেখছি যে আমাদের ডেটা স্পিড অন্যদের তুলনামূলক একটু বেশি হয়। সো যেটা বড় অপারেটরে কিন্তু যেমন আরও বেশি স্পেকট্রাম দরকার লাগে কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করার জন্য। সো আপনি যেটা দেখবেন যে গত নিলামে কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং হয়েছে লাস্ট বিটটাতে, যে কারণ ওরা কিন্তু সবাই এইটাই কিন্তু শেষ, আর স্পেকট্রাম পাচ্ছে না। ওই ডেসপারেশন ছিল যে আমি কত স্পেকট্রাম নিব। আর আরেকটা জিনিস কিন্তু মানতে হবে যে স্পেকট্রামের দাম কিন্তু অনেক বেশি, কিন্তু যে লাস্ট অকশনে যেটা হয়েছে কিন্তু অনেক উঠে গিয়েছে, কারণ চাহিদাটা অনেক বেশি ছিল। কিন্তু এটা কিন্তু ইটস নট নর্মাল, এটা কিন্তু ওয়ান অফ বলা যায় যে যেহেতু চাহিদাটা অনেক বেশি ছিল অকশনের মাধ্যমে এটা সরকার লাভবান হয়েছে, কারণ সরকার দেখেছে যে নিঃসন্দেহে সরকার লাভবান হয়েছে। কিন্তু কেন আমরা এই ধরনের কথা শুনি যে অনেক স্পেকট্রাম পড়ে আছে আনইউজ, যেগুলো কাজে লাগানো যায় না? এখন কিন্তু মনে করেন 5G স্পেকট্রাম যদি আমি বলি, 5Gতে আছে আপনার 2.3 গিগাহার্টজ, 2.5 গিগাহার্টজ এবং 3.5 গিগাহার্টজ। এইসব স্পেকট্রামগুলো কিন্তু এখনও আছে, যেটা সরকার এখন দেখছে কীভাবে 5Gর জন্য দেওয়া যায়। আগে কিন্তু যে 27.4 মেগাহার্টজ কিন্তু অনেক দিন পরে ছিল। কেন? কারণ এটা কিনা হয় নাই গতবার, কারণ দাম বেশি ছিল। এইবার তারা এটা স্পেকট্রাম নিলামে আর নতুন করে কিনা। একটা কিন্তু আরেক জিনিস মানতে হবে যে আমরা কেন স্পেকট্রামটা এবার কিনতে পেরেছি। দাম তো অবশ্যই এখনও কিন্তু বেশি, কিন্তু এবার সরকার কিন্তু যে আমরা স্ল্যাবে কিনতে পারছি, আমরা কিন্তু প্রতি বছরে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারছি, যেটা আগে ফ্যাসিলিটিটা ছিল না। এটা করার ফলে কিন্তু আমরা ছোট অপারেটরও কিনতে পেরেছি, কারণ আমরা ইনস্টলমেন্টে আমরা টাকা দিতে পারছি। এইটা একটা বড় স্টেপ নিয়েছে সরকার, যেটা একটা আমাদের জন্য সুবিধা করেছে। 1 মেগাহার্টজে কতজনকে সার্ভিস দেওয়া যায়, এটার এক ধরনের প্র্যাকটিস নিয়ে আলোচনা চলছে, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কি হওয়া উচিত। কিন্তু আমরা দেখলাম যে আমাদের দেশের অপারেটররা, যদি আপনারা কিছুটা কম আপনাদের কম্পিটিটরদের চেয়ে, যে 1 মেগাহার্টজে অনেক গ্রাহককে সার্ভিস দেওয়ার এক ধরনের লোড নিয়ে নেওয়া হয়েছে। এই লোডটা কেন সবাই নিচ্ছে? এতে তো প্রচুর কল ড্রপ হচ্ছে, মানুষের এটা নিয়ে ভোগান্তিও হচ্ছে। এগুলো সমাধানের কোনো উদ্যোগ মোবাইল অপারেটররা নিচ্ছে কিনা বা বাংলালিংক নিচ্ছে কিনা? এইটাই কিন্তু যেহেতু স্পেকট্রামের দাম অনেক বেশি ছিল, আমরা কিন্তু স্পেকট্রামের উপর ইনভেস্টমেন্ট করতে পারিনি, কারণ অনেক দাম ছিল। আর এই মুহূর্তে যেহেতু লাস্ট অকশনে হয়েছে আর স্পেকট্রাম পাওয়া যাবে না, সেই জন্য কিন্তু আমাদের পার্টিসিপেট করতে হয়েছে। এটা একটা। আরেকটা হয়েছে যেহেতু আমাদের ইনস্টলমেন্টে পেমেন্ট করতে দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু আমরা এখন স্পেকট্রামের উপর ইনভেস্ট করতে পারলাম। যেটা বলছিলাম যে বাংলাদেশে সবচেয়ে বড় যে অপারেটর, এই স্পেকট্রাম কেনার আগে প্রায় 21 লক্ষ সাবস্ক্রাইবার কেটার করতে হতো 1 মেগাহার্টজে। এই স্পেকট্রামটা কেনার পরে মানে যদি বলি গ্রামীণ ফোন প্রায় 16 লক্ষ সাবস্ক্রাইবার কেটার করতে হবে 1 মেগাহার্টজে, যেখানে আমাদের হচ্ছে প্রায় 8 লাখের মতন। যেহেতু আমাদের কম সাবস্ক্রাইবার, বেশি স্পেকট্রাম আছে, আমরা একটু কোয়ালিটিটা বেটার হতে পারে। আর রবির প্রায় 11 লক্ষ দিতে পারবে 1 মেগাহার্টজে। সো এখন যদি বলেন যে বিদেশে আরও কম, অন্য দেশে কম, আমাদের কিন্তু কনসেন্ট্রেশন অফ সাবস্ক্রাইবার্স কিন্তু বাংলাদেশে অনেক বেশি, কারণ আমাদের পপুলেশন অনেক বেশি। আমাদের সেই জন্য কিন্তু আমাদের এই কেটারটা বেশি করতে হচ্ছে। সেই জন্য আরেকটা আমাদের যে ইনভেস্টমেন্ট লাগে, যেহেতু আমাদের অনেক কম স্পেকট্রাম বলতে গেলে পার সাবস্ক্রাইবার, আমাদের কিন্তু বিটিএস অনেক বেশি লাগাতে হয়, ওই যে যাতে আমাদের ক্যাপাসিটিটা বিটিএস থেকে একটু আমাদের স্প্রেড করতে পারি। সো এরকম করে আমাদের চিন্তা করতে হবে, আমরা বিটিএস বেশি দিব না স্পেকট্রাম বেশি কিনবো, কোনটার বেশি ইনভেস্টমেন্ট করলে কোনটা বেশি ফল পাবো, এরকম করে আমাদের নেটওয়ার্কটাও ডিজাইন করতে হবে। এই ইনভেস্টমেন্টগুলো কি এখন হচ্ছে? হ্যাঁ, এখন তো অবশ্যই এটা হচ্ছে। নিঃসন্দেহে। জনাব তাইবুর রহমান, আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক, বাংলাদেশের মোবাইল ফোন অপারেশন নিয়ে কথা চলছে। আমরা কিছুক্ষণের ভিতরে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসারকে নিয়ে আবারও ফিরবো। আমাদের সাথে থাকুন, খুব দ্রুত ফিরছি।
দর্শক আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস উইথ সীমা স্টিল। আলোচনা চলছে বাংলাদেশের টেলিকম সেক্টর নিয়ে, মোবাইল ফোন অপারেশন নিয়ে। স্টুডিওতে আছেন বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। আমরা আলোচনা করছিলাম করোনাকালে আমরা একটা ডিজিটাল রেভলিউশন দেখলাম আমি বলবো, কারণ ইন্টারনেটে যে বা কানেক্টিভিটি থেকে যে অনেক কিছু করা যায়, এবার আমরা এটা বোধহয় বাংলাদেশে গত 1 বছরে দেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্সটা জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানুষের এই ইন্টারনেট কনজামশনের এই সময়টাতে অলমোস্ট 80% তারা মোবাইল ফোন অপারেটরদের উপরই ডিপেন্ডেন্ট ছিল, বিশেষ করে তৃণমূলে যারা কাজ করেন তারা। সবার ভিতরে একটা প্রশ্ন যে ইন্টারনেটের দামটা যদি আরেকটু কম হতো তাহলে বোধহয় আরও অনেক মানুষ অ্যাফোর্ড করতে পারতো ইন্টারনেটটা। আপনারা কি ভাবছেন? এগেইন আমরা কিন্তু খুব গর্বিত যে আমরা কিন্তু একটা বলতে গেলে ব্যাকবোন ছিলাম এই করোনা কালে, যে আমাদের কিভাবে আমাদের যে সার্ভিসটা ইউজ করা হয়েছে। আপনি যদি বলেন বাচ্চারা যেমন ইন্টারনেটেই বলতে গেলে স্কুল করেছে, আমার বাচ্চারা তো মানে ইম্পসিবল ছিল যে কোথাও যাওয়া, কিন্তু তারপর কিন্তু স্কুল ট্যুর চলেছে। এটা কিন্তু রিয়েলি আমরা বলবো যে আমরা খুব প্রাউড, এবং এই জন্য কিন্তু আমরা কিন্তু এসেনশিয়াল সার্ভিস হিসেবে গণ্য হয়েছি গত বছরে, যে আমাদের বিকজ আমাদের সার্ভিসটা কন্টিনিউ করতে হচ্ছিল যেভাবেই হোক। আমাদের কিন্তু ছেলেপেলেরা সব জায়গায় যাতে কোনো রকমের ডিসরাপশন না হয় আমরা কিন্তু চেষ্টা করেছি। সেই জন্য কিন্তু আমরা সত্যি গর্বিত যে আমরা যে একটা সার্ভিস দিতে পেরেছি এই মহামারীর সময়। ডেটা যদি বলি, আমাদের প্রাইসিং যদি আপনি বলেন, আমাদের কিন্তু গত বছর প্রায় আমরা দেখছি প্রায় 30% ভলিউম বেড়েছে, কিন্তু রেভিনিউ বেড়েছে মাত্র 2% ইন ডেটা। আপনি যদি দেখেন যে আমাদের অলরেডি কিন্তু রেভিনিউ ওয়ান অফ দি প্রাইস যদি বলি ইন্টারনেটে আমরা কিন্তু ওয়ান অফ দি চিপেস্ট, যদি আমি অন্য দেশের সঙ্গে কম্পেয়ার করি। সো এখন যদি আরও চিপার করতে হয়, টু বি ভেরি ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে আমাদের বেটার সার্ভিস দিতে পারি। এবং আরেকটা জিনিস কিন্তু আমাদের মানতে হবে, কিন্তু আমরা কিন্তু যেরকম করে আমাদের রেগুলেশনস করা আছে শুধু কিন্তু আমাদের উপর ডিপেন্ড করছে না। আমরা যেমন ফর এক্সাম্পল ভয়েস আর ডেটা দিই, কিন্তু আমাদের পিছনে কিন্তু অনেক আরও সার্ভিস নিতে হয় অন্যদের থেকে, যেটা আমরা আগে নিজেরা করতাম। আমাদের কিন্তু ফাইবার অপটিক নিতে হয় NTTN লাইসেন্সির সঙ্গে। আমাদের কিন্তু ইন্টারনেট যখন বাইরে যায়, আমাদের IIG থেকে বাইরে যায়। আমাদের কিন্তু সাবমেরিনও কিন্তু আমরা নিজেরা করতে পারি না, সাবমেরিন কেবলও আরেকজন অপারেটর আছে। আমাদের এখন নতুন করে আবার যেমন টাওয়ারও যেমন আমরা এখন নিজেরা বানাতে পারি না, এটির জন্য তো আবার টাওয়ার লাইসেন্সই আছে। সো আমাদের কিন্তু অনেকজন, আমরা শুধু কিন্তু নিজেরাই সব কিছু করছি তা না, আমাদের কিন্তু অনেক ব্যাকএন্ডে অনেকজনের উপর নির্ভর করতে হয়, যেটার জন্য সবাই মিলে আমাদের মনে হয় কাজ করা দরকার ইন দ্য ফিউচার। আমি একটু কৌতূহল হচ্ছে, সেই জন্য জানতে চাই, যখন সাধারণ ছুটি ঘোষণা হলো, বাংলাদেশে সবকিছু বন্ধ, তখন আপনাদেরকে সার্ভিস এনশিওর করতে হয়েছে। কিভাবে করলেন আপনারা? সবাইকে কিভাবে মোটিভেটেড রাখলেন? ওই যে একটা কিন্তু আমরা যেটা বললাম যে আমরা কিন্তু এখন একটা এসেনশিয়াল সার্ভিস, এবং আমাদের উপর ডিপেন্ড করছে কোটি কোটি লোক। সো এইটাই কিন্তু আমাদেরকে সত্যি একটা মোটিভেশনাল ফ্যাক্টর ছিল। আমাদের ছেলেপেলেরা কিন্তু আমরা অফকোর্স আমরা হোম অফিস শুরু করেছিলাম, কিন্তু আমাদের ফিল্ডে তো কিন্তু হোম অফিস তো হয় না। সেই জন্য আমরা কিন্তু সবসময় আমাদের নাম্বার 1 গোল ছিল তারা যাতে সেফ থাকে। তাদেরকে আমরা কিন্তু PPE, তারপর যা ধরনের হেল্প দরকার, তাদের মনে করেন কোনো সমস্যা হলেও আমরা কিন্তু যাতে মেডিকেল হেল্প এনিথিং আমরা কিন্তু ওইটা এনশিওর করেছি। শুধু তাদের না, শুধু তাদের ফ্যামিলিরও আমরা কিন্তু সবসময় খোঁজ রেখেছি কোনো ইস্যু হয়েছে কি না। সো এইটাই কিন্তু আমাদের মোটিভেশনাল ফ্যাক্টর, যে তাদেরকে ইনশিওর করেছি যাতে তারা প্রোটেক্টেড থাকে। এটা নাম্বার 1 ছিল। এবং নাম্বার 2 ছিল যে তারা মোটিভেটেড ছিল, তারা একটা মানুষের জন্য কাজ করছে, এবং ইট ওয়াজ গ্রেট অ্যাকচুয়ালি। আরেকটা বিষয়, এই যে যখন আমরা অনলাইনের ক্লাসের কথাই বলছি, যদি সেটাই ধরি, আমরা তো দেখি যে প্রত্যন্ত অঞ্চলেও ছোট ছোট বাচ্চারা ক্লাস করছে, বা গ্রামের বা প্রান্তিক মানুষ যারা আছেন তারাও এখন স্মার্ট ডিভাইস ব্যবহার করছেন। যখন 4G 5G-কে নিয়ে বিনিয়োগের কথা ভাবছি, তখন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে মানুষ স্মার্ট ডিভাইস ব্যবহার করছে কিনা। করোনাকালে স্মার্ট ডিভাইসের কনজাম্পশন বাড়তে দেখছেন কিনা আপনারা? আবার হচ্ছে যদি সামনে এই কনজাম্পশন না বাড়ে, তাহলে আপনারা কিভাবে ইনভেস্ট করবেন 4G আর 5G নেটওয়ার্কের জন্য ফার্দার? ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন, কারণ আমাদের কিন্তু নির্ভর করে, যদি আমাদের ডিভাইস না থাকে আমি ইনভেস্ট করে কি করব, রাইট? সো এখনও কিন্তু আমি অ্যারাউন্ড 30% অনলি ইউজ করে 4G, এবং 25% মতন এখন 3G। 3G অবশ্যই আস্তে আস্তে কমে যাচ্ছে, 4G 30%, বাকিটা কিন্তু এখনও ওই 2G ফোনেই আছে। সো এইটা কিন্তু আমাদের মনে হয় কিছু করা দরকার সরকারের সঙ্গে, যে কীভাবে আরও 4G হ্যান্ডসেট পেনিট্রেশন করা যায়। আর যদি 5Gর কথা বলেন, 5Gতে কিছুই নাই। সো সেই জন্য আমাদের কিন্তু কিছু শুরু করার আগে আমাদের সবাই মিলে আমাদের মনে হয় একটা বসা উচিত, যে আমাদের ডিসকাশন করা উচিত যে কীভাবে নেক্সট টেকনোলজিসগুলি যাব, বা কারেন্ট টেকনোলজিকে আরও কীভাবে আমরা প্রোপাগেট করতে পারি। আমার মনে হয় রেগুলেটর, গভর্নমেন্ট সবাই মিলে এটা কাজ করা উচিত, যে আরও কীভাবে আমাদের হ্যান্ডসেট বাড়ানো যায়,
প্রোপাগেশনটা বাড়ানো যায়। মানুষকে এনকারেজ ফিল করে এখন এই ডিজিটাল সার্ভিসগুলো নেওয়ার জন্য আপনারা দেখেন, বা এখন আগের তুলনায় আপনাদের সেবাগুলো নিচ্ছে নিশ্চয়ই আগে যেমন ফর এক্সাম্পল আমি যেমন চিন্তা করতাম না অনলাইনে আমি ব্যাংকিং করব, আমার পাসওয়ার্ড যদি কেউ জানে, কিন্তু এখন তো উপায় নাই। সো এখন কিন্তু আমরাও কিন্তু ফর এক্সাম্পল আমাদের সিকিউরিটি সিস্টেম যেটা করেছি, আমাদের কিন্তু ভেরি রোবাস্ট সিকিউরিটি সিস্টেম, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা বলবো। আমাদের তরফ থেকে কিন্তু উই এনশিওর যে সিকিউরিটি স্ট্যান্ডার্ডটা খুব বেশি ভালো থাকে, যাতে মানুষরা কমফোর্টেবলি ইউজ করতে পারে। আর অফকোর্স আমাদের 4G পেনিট্রেশন কিন্তু আস্তে আস্তে অনেক বাড়ছে। আমার প্রায় 10,500 সাইটের মধ্যে আমার কিন্তু প্রায় 10,000 সাইটই আমার 4G হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। আমরা কিন্তু দেখছি যে 4Gটাই কিন্তু এখন যেমন 2Gটা বেস, 4Gটাই কিন্তু বেস হয়ে যাবে কিছুদিনের মধ্যে। 3Gটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, কারণ 3Gর ইউজেজটা অনেক বেশি স্পেকট্রাম ইউজ করে, এত স্পিড এত কিন্তু পায় না। 4Gর কিন্তু এফিসিয়েন্সিটা বেশি। সো আমরা কিন্তু দেখছি যে 4Gটাই কিন্তু বেস হয়ে যাবে ইন দ্য ফিউচার, যেটা 2G আগে ছিল। এবং তার উপর যদি 5G থাকে মানে কোথাও স্পটস, তো এরকম করেই মনে হয় ভবিষ্যতে এরকম করেই হবে আর কি। এরকম একটি ভাবনা যখন আসছে যে এই ডিভাইস কনজাম্পশন বা ওভারঅল ইনভেস্টমেন্ট প্যাটার্ন নিয়ে, সামনে বাজেট আসছে, বাজেট নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। এখন আগামী বাজেটে আসলে মোবাইল ফোন অপারেটররা কি চায়, কোন ধরনের সাপোর্টগুলো সরকারের তরফ থেকে এই মুহূর্তে দরকার? আপনি যদি দেখেন মোবাইল ফোন, আমাদের মনে হয় এখনও বোধহয় কনসিডার করা একটা মানে সোনার ডিম পারে না হাঁস, ওরকম আর কি। সো যেটা হচ্ছে যে আমরা এখনও যদি বলি কর্পোরেট ট্যাক্স আমাদের সবচেয়ে বেশি, 45% যদি আনলিস্টেড হয়, 40% যদি লিস্টেড হয়। আমাদের যদি বলি আমাদের মিনিমাম ট্যাক্স, মানে প্রফিট না করলেও মিনিমাম ট্যাক্স দিতে হয়, আমাদের দিতে হয় 2%, যেটা টোব্যাকো ইন্ডাস্ট্রিকে 1%। মানে ইটস আনবিলিভেবল যে আমরা কিন্তু মানুষের সেবায় আছি, আমাদেরকে আরও বেশি ট্যাক্স দিতে হয় কম্পেয়ার টু আদার ইন্ডাস্ট্রি, যেটা কোনো সেবাতে আসে না। সো ইটস এইগুলি নিয়ে কিন্তু আমরা অনেক বছর ধরেই আমরা সরকারের সঙ্গে কথা বলছি, রিকোয়েস্ট করছি, এবং আমাদের এইবারও আমরা রিকোয়েস্ট করছি আমাদের এনবিআরকে যে এগুলি যাতে বিবেচনা করে দেখে যে আমরা যদি মনে করি যদি মানুষ যদি আরও বেশি ইউজ করে, জিডিপিতেই কিন্তু এফেক্ট হবে। ডাইরেক্ট মনে করেন তারা ট্যাক্স পাচ্ছে না আমাদের থেকে, কিন্তু ওভারঅল ইকোনমি কিন্তু গ্রো হবে যদি আমাদেরকে আরেকটু ফ্যাসিলিটেশন করা হয় ট্যাক্স কমানোর জন্য। সো এই লং টার্ম চিন্তা করে যদি একটু সরকার যদি আমাদেরকে একটু হেল্প করে, আমার মনে হয় এটাই আমরা কিন্তু এবার রিকোয়েস্টও করেছি। আমরা আশা করি সরকার একটু আমাদের কথা শুনবে। মানুষকেও তো সিম কিনতে গেলে বেশি টাকা দিতে হয়, সিম ট্যাক্স দিতে হয়। এখন সেটা নিয়ে মানুষের কাছে কিন্তু প্রায় 33% আমাদের কনজিউমার থেকে ট্যাক্স নিতে হয়। আমার সাপ্লিমেন্টারি ডিউটি আছে 15%, সারচার্জ আছে 1%, ভিএটি আছে 15%। মানে এগুলি আপনি যদি নিয়ে দেখেন যে প্রায় কথা বলার জন্য একটা সাবস্ক্রাইবার প্রায় 33% ট্যাক্স দিতে হচ্ছে। ইন্টারনেটে আমার ভ্যাটটা একটু কম, 15%-এর জায়গায় 5%। তারপরে দেখা যাচ্ছে যে 21.75% আমার একটা ইন্টারনেট ডেটা ইউজ করার জন্য মানুষকে ট্যাক্স দিতে হয়। সো ইটস টু হাই। এইগুলি কিন্তু আমার মনে হয় রিয়েলি সরকারকে বিবেচনা করা দরকার লং টার্ম চিন্তা করে। এখন সরকার যেটা বলে যে আমি যদি এখন কমিয়ে দিই আমার তো ওভারঅল ট্যাক্স কমে যাবে, কিন্তু আমরা যেটা রিকোয়েস্ট করছি যে আপনি দেখেন যদি একটু কমিয়ে দেখেন, আপনার কিন্তু ওভারঅল ইকোনমিতে কিন্তু ইম্প্যাক্ট বেশি হবে, কারণ মানুষ কিন্তু আরও ডেটা ইউজ করবে, মানুষ কিন্তু আরও টেকনোলজি ইউজ করবে, আরও কিন্তু এফিসিয়েন্সি বাড়বে। সো এইগুলি একটু আমার মনে হয় সরকারকে একটু বিবেচনা করা। আরেকটা বিষয় সরকারের বিবেচনা করা উচিত কিনা আমি জানি না, এটা মানে সিগনিফিক্যান্ট মার্কেট পাওয়ার, এসএমপি নিয়ে যেটি আলোচনা হয়, অর্থাৎ কার কত পরিমাণ গ্রাহক থাকবে, এটা অন্যান্য দেশে আমরা দেখেছি এক ধরনের স্ল্যাব বেঁধে দেওয়া হয় এবং তারা সেই গ্রাহকদেরকে সেবাটা দেয়। বাংলাদেশে কি এসএমপি কার্যকর করা এখন ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে? কারণ আমরা দেখতে পাচ্ছি ফেয়ার কম্পিটিশন মার্কেটে অনেক ক্ষেত্রে নেই বা এনশিওরও করা যাচ্ছে না। কি মনে করেন? এসএমপি কিন্তু রেগুলেশনস আগে করা হয়েছিল, গত বছর ইমপ্লিমেন্ট করা হয়েছে। তিনটা রুল দেওয়া হয়েছে। মানে আপনি জানেন যে বাংলাদেশে টেলিকম মার্কেটে এসএমপি একজন আছেন। এখানে বলা হয়েছে যে 40% মার্কেট শেয়ারের বেশি থাকলেই তো তার এসএমপি ডিক্লেয়ার হতে পারে। আমাদের যে এসএমপি আছে তার কিন্তু 47%-এর মতন প্রায় মার্কেট শেয়ার। তারপর এবং তার রেভিনিউ মার্কেট শেয়ার প্রায় 55%। মানে ইটস হিউজ গ্যাপ। এটা কিন্তু বিবেচনা করে কিছু রুলস অলরেডি দিয়েছে সরকার, ইমপ্লিমেন্ট করেছে গত বছরে। কিন্তু আমরা মনে করি যে ওসব রুলস গত বছরে যেমন দেখেছি গ্রোথ কিন্তু কমে নেই। তো আমরা সরকারকে রিকোয়েস্ট করছি যে আপনাকে আরেকটু দেখেন যাতে কম্পিটিশন যাতে টিকে থাকে। আমরা যাতে মনে করি কম্পিটিশন না থাকলে কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু সাবস্ক্রাইবাররাই কিন্তু লুজ করবে। সো এটা অলরেডি আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি আরেকটু দেখার জন্য, আরও কিছু করা যায় কিনা, আরও কিছু রেগুলেশনস দেওয়া যায় কিনা, যাতে একটু ওভারঅল মার্কেটটা একটু মোর কম্পিটিটিভ হয়।
তো আরেকটা বিষয়, এটা ইনভেস্টমেন্টের প্যাটার্নের কারণেই জিজ্ঞেস করছি, আপনাদের দুজন বড় অপারেটর অলরেডি পুঁজিবাজারে এসেছে, আপনারা আসার প্ল্যান করছেন কিনা? এটা বেসিক্যালি এটা আমাদের কল না, এটা আমাদের গ্রুপের কল। আমার মনে হয় যে অল অপশনস ক্যান বি ওপেন, কিন্তু আলটিমেটলি আমাদের গ্রুপই কল নিবে যে যেহেতু অন্যরা আছে এখানে আর আসবে কিনা। এটা আমাদের গ্রুপই বেসিক্যালি আমাদের চিন্তা সেই করে সিদ্ধান্ত দেখবে যে- এখনো হয়নি। এই সিদ্ধান্ত এখনো হয়নি। নিঃসন্দেহে। তাইমুর রহমান, আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আপনার জন্য কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা করব। দর্শক, আমরা বাংলাদেশের টেলিকম খাত নিয়ে আলোচনা করছি, খুব দ্রুত আবারও ফিরবে একটি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস উইথ সীমা স্টিল। আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলা লিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। জনাব তাইমুর রহমান, কিছু প্রশ্ন আমাদেরকে ইয়াং জেনারেশন পাঠায়, র্যাপিড ফায়ার আদলে আমরা সেই প্রশ্নগুলো করি। তারা আপনাদের কাছে কিছু কৌতূহলী হয়ে প্রশ্ন পাঠায় ইয়াং জেনারেশন, আমরা তাদের এই কৌতূহলগুলো মেটানোর চেষ্টা করবো এই মুহূর্তে। আমি প্রথম প্রশ্ন করতে চাই, শুরু করছি। র্যাপিড ফায়ার একটু দ্রুত উত্তর দিতে হবে, বাট ইউ ক্যান বি ব্রিফড যদি আপনার কাছে মনে হয় যে কিছু বলা দরকার। প্রথম প্রশ্ন, আপনার পছন্দের সোশ্যাল মিডিয়া অ্যাপ কোনটি? ফেসবুক। ফেসবুক। দ্বিতীয়ত, আপনার কাছে টাকার সংজ্ঞা কি? হোয়াট ইজ মানি ফর ইউ? It's a tough question, কিন্তু money you need it, of course, to run your family, to run, to be affluent, daily যাতে you get what you want to, but that's not the end of it. মানে happiness, money cannot buy happiness. I think that's something যে আমি যেটা মনে করি যে whatever you do, মানে it should come, you should be satisfied. মানে যেটাই আমরা কাজ করি, মানে মানি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দরকার আছে, কিন্তু স্যাটিসফ্যাকশনটা না থাকলে কিন্তু আপনার মানি নিয়ে লাভ নেই। আই থিঙ্ক দিস ইজ হোয়াট আই ফিল। আমি যেটা মনে করি যে এন্ড অফ দ্য ডে ডু সামথিং যেটা ইউ লাইক, মানে মানি উইল কাম। মানে টাকাই সবকিছু না, টাকাই সব কিছু না। তারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছে। তৃতীয় প্রশ্ন করতে চাই, টেলিকম সেক্টরে কাজ করার সবচেয়ে ভালো দিক কি, সবচেয়ে ভোগান্তির দিক কি? সবচেয়ে ভালো দিক হচ্ছে আমরা কিন্তু সার্ভিস দিচ্ছি কোটি কোটি লোককে। মানে এখন তো আরও বেশি, আমাদের যখন ইন্টারনেট আসছে, আমরা যখন 4G দিচ্ছি বা ফিউচার টেকনোলজিস দিব, মানে এটা দিয়ে যে কত মানুষ লাভবান হচ্ছে, মানে ইটস রিয়েলি গুড। আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে, আমাদের কান্ট্রি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আফটার টেলিকম কেম ইন। আমি মাঝখানে যেমন মিডল ম্যান ছিল, আগে যদি একটা ফার্মার যখন কিছু একটা বিক্রি করতে চাচ্ছিল, সে কিন্তু আরেকজনের মাধ্যমে আসতো, এখন কিন্তু সে নাই, কারণ তার কাছে যখন একটা ইন্টারনেট আছে বা ফোন আছে, সে ডাইরেক্টলি ঢাকাতে বিক্রি করতে পারছে। সো দিস আর দি থিংস যে আমরা দেখছি যে সত্যি টেলিকম ইজ হেল্পিং দি পিপল। আর ডিফিকাল্ট হচ্ছে অফকোর্স আমাদের ঘুম কম হয়, আমাদের উই হ্যাভ টু অলওয়েজ বি ভিজিলেন্ট যে নেটওয়ার্ক সবসময় ঠিক আছে কিনা, আমাদের কোয়ালিটি সার্ভিস সব ঠিক আছে কিনা, আমরা রেগুলেশন ঠিক মতন মানছি কিনা। সো এইগুলি সবসময় আমাদের মাথায় রাখতে হয় যে অফকোর্স সার্ভিস দিচ্ছি, কিন্তু সার্ভিস আমরা কমপ্লায়েন্ট ম্যানারে দিচ্ছি কিনা, আমাদের সব কিছু আমাদের কোয়ালিটি অফ সার্ভিস আমরা ভালো মতো দিতে পারছি টেনশনে কিনা। থাকতে হয় একটু সবসময় থাকতে হয়। পঞ্চম প্রশ্ন করতে চাই, টেলিকম সেক্টরে যদি কেউ কাজ করতে চায়, আগামীতে যারা আসবে, তাদের কোন স্কিলটা অবশ্যই থাকতে হবে? যে কোনো একটি স্কিলের কথা যদি আপনাকে আমি বলি, কোন স্কিলটা অবশ্যই থাকতে হবে? টেলিকম কিন্তু আপনার কিন্তু একটা স্কিলের উপর ডিপেন্ড করছেন। আপনি যে জানেন টেকনোলজিতে যদি বলেন, অফকোর্স ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু আমার যেটা টেলিকম ইঞ্জিনিয়ারিং যদি বলি, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটা আমাদের স্পেকট্রামের উপর অনেক কিছু কিছু জানতে হয়। তারপর আবার যদি আমি বলি মার্কেটিংয়ের উপর, কিন্তু আবার দেখা যাবে যে কমপ্লিটলি মার্কেটিংয়ের উপর আমাদের নলেজ থাকতে হবে। ফাইন্যান্স যদি বলি, আমাদের কিন্তু ওভারঅল অনেক কিছু মিলে কিন্তু টেলিকম একটা অর্গানাইজেশন হয়। ইটস নট যে একটা স্কেলের উপর ডিপেন্ড করছে আর কি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয় মোবাইল ফোন অপারেশনের কোন সেবার মান বাড়াতে এখনও সব অপারেটরদের আরও ভালো মতো কাজ করা উচিত? যে কোনো একটি সেবার কথা যদি আমি বলি। আমি যদি বলি যে আমাদের আরও সার্ভিস বেটার করব। আমরা কিন্তু কাস্টমার, কিন্তু এখনও অনেক কিছু কাস্টমার জানে না যে আমাদের সমস্যা কী, সেই জন্য ওনারা মনে করেন যে কমপ্লেইন দিচ্ছে, কিন্তু আমরা মনে হয় ভালো মতন বুঝতে পারছি না। মাঝে মাঝে আমার যেটা মনে হয় যে আমাদের সমস্যা কি ওনারা মধ্যে জানেন না। সো আমাদের আমাদের কমিউনিকেশনটা আরও বেটার হতে হবে বিটুইন আস অ্যান্ড দি কাস্টমার। পরের প্রশ্ন, অর্থ, সময় ও শ্রম কোনটা সবচেয়ে দামি? অর্থ, সময়, শ্রম। আমি বলবো শ্রম, কারণ ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। যে কোনো কিছু করার জন্য আপনাকে শ্রম দিতেই হবে। আই থিঙ্ক টু মি ওইটাই সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। চমৎকার। পরের
প্রশ্ন, আপনি তো কাজে যখন স্ট্রেসড হয়ে যান, অনেক প্রেশার থাকে, এই স্ট্রেস রিলিফ করার সবচেয়ে সহজ উপায় কি, কিভাবে করেন আপনি? আমি আমার আমি আমি বেসিক্যালি যখন আমার বাচ্চারা আছে তো তো আমি বাচ্চাদের সঙ্গে মাঝে মাঝে মুভি দেখতে পছন্দ করি, তখন জাস্ট বাচ্চাদের সঙ্গে বসে ওরা কি কার্টুন দেখলে দ্যাট অলসো রিলিভ স্ট্রেস। আমার 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 মানে আমার বাচ্চাদের কাছে সাথে থাকলে আপনার স্ট্রেস রিলিফ আমার হয়ে যায়। একটু অনেক বেটার হয়, মানে ওরা কি দেখছে ওদের সঙ্গে থাকা। পরের প্রশ্ন, এটা আমারও প্রশ্ন, এটা জানি না, এটা আমার প্রশ্নটা দেখে আমারও জানতে ইচ্ছা হয়েছে। অনলাইনে নিশ্চয়ই কেনাকাটা করেন, আপনি কোন প্রোডাক্টটা অনলাইনে সবচেয়ে বেশি কেনেন বা সবচেয়ে বেশি দেখেন? আমি কেনার থেকে আমার মনে হয় যে আমি কিনি আমাদের বাচ্চাদের জন্য, সো খাবার দাবার। সো আই থিঙ্ক দ্যাটস দ্য বিভিন্ন এখন খাবার দাবার অ্যাপ আছে, সো আমার দেখা যায় যে ম্যাক্সিমাম পয়সা ওখানেই চলে যাচ্ছে, মানে খাবারের অ্যাপ, প্রতিদিন কিছু না কিছু অর্ডার দেওয়া হচ্ছে। আই থিঙ্ক দ্যাটস হোয়াটস হ্যাপেনিং। আপনি যদি ঢাকায় না থাকতেন, এখন তো কাজের জন্য ঢাকায় থাকতে হয়, যদি ঢাকায় না থাকতেন আপনি কাজের জন্য কোন শহরে থাকতেন? সেটা দেশেও হতে পারে, বিদেশেও হতে পারে। ঢাকা কিন্তু অফকোর্স আমার নিজের জায়গা সবসময়, ঢাকা ইজ মোর কমফোর্টেবল। আমি কিন্তু বাইরেও ছিলাম, আমি থাইল্যান্ডেও ছিলাম, আমি ইংল্যান্ডেও ছিলাম। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু বাংলাদেশ আপনার দেশ, ইউ ক্যান ডু লটস অফ থিংস। বাইরে যদি আপনি বলেন থাকতে, খুব সুন্দর জায়গা এবং খুব কমফোর্টেবল, আমি যেমন জেনিভাতেও ছিলাম, দ্যাট উড বি ওয়ান প্লেস যে ওয়াই নট, মানে থাকা যেত আর কি। দশম প্রশ্ন করতে চাই, আমাদের তো চারপাশে অনেক কোম্পানি, অনেক সাকসেসফুল ব্র্যান্ড, দেশি বিদেশি বড় বড় ব্র্যান্ডস আছে। আপনার কাছে কোনো ব্র্যান্ড দেখলে কি মনে হয় যে এই কোম্পানিটা যদি আমার হতো খুব ভালো হতো? ইমাজিনারি আপনাকে যদি বলা হয় যে একটি কোম্পানি আপনার হলে কোনটা আপনি বেছে নিতেন, যে এই কোম্পানিটার মালিক হলে আমার খুব ভালো হতো? এটা ডিফিকাল্ট। আমি তো বলবো যে মানে মালিক হলে আমি যদি বলি বাংলা লিঙ্কই বলি, আমার মধ্যে আমাদের অনেক অপরচুনিটিস আছে গ্রো করার, কারণ আমরা দেখছি আমরা এখনও ছোট আছি, অনেক কোয়ালিটি আমরা বেটার করতে পারি, এবং বাংলাদেশে 3টা অপারেটর খুব ভালো মতন থাকা যাবে। আর যদি কিছু ইনভেস্টমেন্ট করে আমরা আমরা করতে পারতাম এবং কাভারেজ দিতে পারতাম, এবং আমার মনে হয় এই কোম্পানি যদি আমি রিয়েলি, আমার যেটা মনে হয় অনেক আরো বড় করা যাবে এবং অনেক কাস্টমার এটাতে স্যাটিসফাইড হবে। মানে টেলিকম সেক্টরে হলে আপনি ইনভেস্ট করতেন বা ওখানে আপনি কাজ করতেন? কমফোর্টেবল ইন দি টেলিকম সেক্টর। চ্যালেঞ্জার যেহেতু আমরা, আই উড হ্যাভ গন ফর দি চ্যালেঞ্জার। নিঃসন্দেহে। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, যাদের যা উত্তর জানা দরকার তারা নিশ্চয়ই জেনেছে, আমরা ধরে নিলাম তারা তাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছে। এখন ধরুন যারা এই সেক্টরে কাজ করতে চায়, মাত্র আমি প্রশ্ন করলাম যে কোন স্কিলটা সবচেয়ে বেশি থাকতে হয়, বাট এখন যেহেতু আমরা আইওটির কথা ভাবছি, বাংলাদেশ এখন 5Gর দিকে যাচ্ছে, পুরো ওয়ার্ল্ডে এক ধরনের রেভলিউশন হচ্ছে, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে। কোন পড়াশোনাগুলো এই মুহূর্তে আসলে ইয়াং জেনারেশনের করা উচিত? এখন তো আমরা শুনি যিনি HR পড়ছেন বা মার্কেটিং পড়ছেন তারও টেকনোলজিক্যাল স্কিল থাকা দরকার, এরকম আমরা এখন শুনতে পাই। আসলেই কি আমরা একেবারেই টেকনোলজিক্যাল স্কিলের দিকে যাচ্ছি কিনা, নাকি এখন যেভাবে আমরা যে কারিকুলাম ফলো করছি দ্যাট ইজ ওকে? না, বাংলাদেশে কিন্তু আমি মনে করি টেকনোলজিক্যাল স্কিলস দরকার আছে। আমরা কিন্তু একটু পিছিয়ে আছি। আপনার আইওটি বলেন, আপনার ফিউচার টেকনোলজিস বলেন, অফকোর্স আমার ব্যাকবোনটা থাকতে হবে টেকনোলজির উপরে। সো আমার টেকনোলজি এডুকেশন কিন্তু আমার মনে হয় বাংলাদেশে এখনও কম, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস এখনও কম। আমার মনে হয় দ্যাট সামথিং যে উই শুড লুক ইনটু। আপনার কিন্তু মার্কেটিং, ফাইন্যান্স, অবশ্যই ওটা তো একটা নিশ, ওটা তো থাকবেই, কিন্তু টেকনোলজিতে আমার মনে হয় আরও কনসেন্ট্রেশন করার দরকার। কিন্তু আমাদের যে এখন গার্মেন্টস আছে, আমাদের হোয়াটস নেক্সট, আমরা কিন্তু ম্যান পাওয়ার যত আছে আমাদের কিন্তু মেধা অনেক ভালো। আমি যদি বলি কম্পেয়ার টু যারা বাইরে গিয়েছে, যারা আমার ভাইরা যারা আমেরিকায় গিয়েছে বা দে আর ডুইং ভেরি ওয়েল, আমাদের ব্রেইন খুব ভালো। সো এখানে আমার মনে হয় যদি আমাদের প্রপার একটা ইউনিভার্সিটিস থাকতো, প্রপার এডুকেশনাল ফ্যাসিলিটিস থাকতো বাংলাদেশে, আমরা এখানেই থেকে কিন্তু আমরা আরও বেশি কাজ করতে পারতাম। সো আইওটির জন্য আমি বলবো অফকোর্স টেকনিক্যাল স্কিলসটা দরকার আছে, কিন্তু আবার ওইটা সাকসেসফুল হওয়ার জন্য আবার ব্যাক এন্ডে আমার দরকার আছে মার্কেটিং স্কিলস, ফাইন্যান্সিয়াল স্কিলস। সো এখন কিন্তু একটু মাল্টিটাস্কিং করা দরকার আছে। ইটস নট যে অনলি একটা স্কিল দিয়ে হবে, হ্যাঁ স্পেশালাইজড একটাতে হতে হবে, কিন্তু আপনার কিন্তু অন্য নলেজগুলিও থাকতে হবে। আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আপনি একটি কথা বলছিলেন যে যদি আইওটির দিকে আমরা যাই বা 5G, যখন টেকনিক্যাল মানে ডিভাইসের উপর বা গ্যাজেটসের উপর যখন নির্ভরতা বাড়বে, অনেকেই এখন ইয়াংরা প্রশ্ন করে যে হয়তো জব মার্কেট ছোট হয়ে আসবে বাংলাদেশে, আপনি কি তাই মনে করেন? ওইটার জন্য কিন্তু আমার স্পেশাল জব, আমরা কিন্তু যদি বলি যে অনেকে কিন্তু ভাবছিল যে নতুন টেকনোলজি আসার পরে তো জব মার্কেট কমে যাবে, মার্কেট কিন্তু কমেনি। অনেক অ্যাডভান্সমেন্টের পরে কিন্তু মানুষ ভাবছিল যে এটা তো কমে যাবে, কিন্তু আলটিমেটলি দেখছি আমরা কিন্তু ইভলভ করি। হ্যাঁ, তো আমরা যেটা ভাবছিলাম যে এই ইন্ডাস্ট্রি একসময় চলে গেলে আরেক ইন্ডাস্ট্রি আসলে থাকবে না। যখন গাড়ি আসবে, মানুষ ভাবছিল গাড়ি তো কিনবে না, ঘোড়ার গাড়ি তো চলে গেলে এখন তো ওরা কী করবে যারা ঘোড়া চালায়।
সো ইটস নট যে তারা কিছু করতে পারছে না, মানুষ কিন্তু ইভলভ করবে। ওইটাই কিন্তু আমাদের জানতে হবে যে হাউ ডু উই ইভলভ উইথ টেকনোলজি। এবং আমরা মনে করি যে ওই প্রপার পলিসি থাকলে এবং প্রপার আমরা যদি এসব রেডিনেস থাকে আমার টেকনিক্যাল ইউনিভার্সিটিস দিয়ে, আমার রাইট পলিসিস দিয়ে, আমার মনে হয় দ্যাট শুডন্ট বি ইস্যু। আমার মনে হয় অন্য অপরচুনিটিস আমরা দেখতে পারবো। এই প্রশ্নটা র্যাপিড ফায়ার আদলে যদি এসেছিল, বাট এই প্রশ্নটা আমি একটু ব্রড আকারে আপনাকে করতে চাই। মোবাইল ফোন অপারেশনকে কেন্দ্র করে আগামীতে কোনো ধরনের স্টার্ট আপের সম্ভাবনা আছে কিনা, যেগুলো নিয়ে ইয়াং জেনারেশন এই মুহূর্তে কাজ করতে পারে? হ্যাঁ, স্টার্টআপস তো অবশ্যই অনেক কিছু এই টেকনোলজি ভিত্তিতে করা যায়। অনেকে কিন্তু চিন্তা করে না যে ফেসবুকে তারা বিক্রি করবে জিনিসপত্র। এটা কিন্তু এখন কিন্তু ভেরি নর্মাল হয়ে গেছে। আমার মনে হয় সবসময় কন্টিনিউয়াস চিন্তা করা উচিত যে টেকনোলজি নতুন আসলে আমি কিভাবে নতুন কিছু করব। স্টার্টআপসে কিন্তু আপনার যদি বলি যে সিকিউরিটি অ্যাপ্লিকেশনস, তারপর আপনার যদি আরও যদি আপনার ট্রান্সপোর্টেশন অ্যাপ্লিকেশনস, অনেক কিছু কিন্তু করার আছে বাংলাদেশে। এবং আমার মনে হয় যে এটা অনেক অপরচুনিটিস ওপেন করতে পারবে। আরেকটা বিষয় যেটা বলা হয় সেটা হচ্ছে যে আমাদের দেশে দক্ষতা বাড়ানোর সুযোগ কম। মানে তারপরে আবার যখন দক্ষতা বাড়াতে বিদেশে যায়, একটা বড় ইয়াং জেনারেশনের একটা অংশ কিন্তু বিদেশে থেকে যায়, তারা দেশে ব্যাক করে না। কি করতে পারে সরকার বা কি করতে পারে পলিসি মেকাররা এই ব্রেন ড্রেনটা থামানোর জন্য? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে ব্যাঙ্গালোর, ফর এক্সাম্পল ইন্ডিয়াতে তারা কিন্তু ফেরত আসছে অনেকেই। আমরা যদি ওরকম ফ্যাসিলিটিস পাই, ইটস নট যে আমার বেতন ওরকম হতে হবে, কিন্তু আমি যদি সিকিউরিটি পাই, আমি যদি বাংলাদেশে এসে, এটা কিন্তু একটা নাম্বার ওয়ান। কিছু কিছু আমার মনে হয় বাংলাদেশের সরকার দেখা উচিত যে কেন আমরা ফেরত আসবে। একটা হচ্ছে সিকিউরিটি, একটা হচ্ছে হেলথ। তো এই দুটো জিনিস যদি থাকে না, আমার মনে হয় যে বাংলাদেশে অনেকেই ফেরত আসবে। সবাই কিন্তু বাইরে থাকতে চায় না, ওরা কিন্তু সিকিউরিটি আর হেলথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এই দুইটা সেক্টর যদি বাংলাদেশের গভর্নমেন্ট যদি একটু দেখতে পারে যে কীভাবে ইমপ্রুভ করা যায়, অটোমেটিক্যালি কিন্তু মানুষ লোক আসবে এবং আমার মেধা কিন্তু ড্রেনেজ কম হবে। সো এই দুইটা কিন্তু থাকলে আমার মনে হয় যে হোপফুলি যে আমাদের লোকরা, আমাদের ছেলেপেলেরা অনেকজন ফেরত আসবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আবারও টেলিকম সেক্টরে ফেরত আসতে চাই। এখন তো আমরা এক ধরনের ফেজ পার করছি, করোনা এখনো চলে যায়নি, এখনো আমরা কোনো না কোনোভাবে এফেক্টেড হচ্ছি। হোয়াট ইজ দ্য ফিউচার? মানে কিভাবে ভাবছেন আপনারা আগামী প্রস্তুতি জায়গাগুলো কি, ইনভেস্টমেন্টের জায়গাগুলো, প্যাটার্নগুলো কেমন হবে আপনাদের? হ্যাঁ, আমার তো মনে হয় এটা এখন থাকতে হবে, আগামী কিছু বছর এটা নিয়ে থাকতে হবে এবং কিভাবে থাকা যায় এটা আমাদের এখন চিন্তা সবসময় করতে হবে যে এই প্যান্ডেমিকের থাকা অবস্থায় আমরা আর কি করতে পারি, আর কি নতুন অপরচুনিটিস হতে পারে। সো আমরা যেটা ভাবছি যে অফকোর্স যে হেলথ সেক্টরে কিন্তু আমাদের মনে হয় অনেক বেশি আরও ইনভেস্টমেন্ট হবে এবং হেলথ সেক্টরের অ্যাপ্লিকেশনও অনেক বেশি হবে। আমি যদি বলি কারো ভ্যাকসিন আছে কি না, অ্যাপ্লিকেশন একটা বলে দিবে যে এখানে ভ্যাকসিন আছে। আপনি যদি বলি বাইরে কিন্তু এখন যেতে হলে আমার মনে হয় ভ্যাকসিন ছাড়া কেউ যেতে পারবে না। সো ওইটার জন্য কিন্তু অনেক কিছু অ্যাপ ডেভেলপ করা যায় যে আপনাকে অটোমেটিক্যালি বলে দিবে যে ইনার ভ্যাকসিন হয়ে গিয়েছে, তারপর কবে নেক্সট নিতে হবে। এটা কিন্তু একটা আমার মনে হয় অফকোর্স হেলথ সেক্টরে একটা বড় একটা জিনিস হবে কন্টিনিউয়াসলি আগামী কয়েক বছর এই হেলথ অ্যাপ্লিকেশনসের উপরে। তারপর ফিউচারে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশনসের উপরেও কীভাবে রিমোটলি সব কিছু করা যায়। এই দুটো মনে হয় অনেক বেশি ইন দ্য কামিং ফিউচার নতুন টাইপের অ্যাপস। কিন্তু সেই ক্ষেত্রে মোবাইল ফোন অপারেটররা যখন কাজ করে, একদম প্রান্তিক মানুষদেরকে এই পুরো প্রসেসটার সাথে ইনভলভ করার জন্য নিশ্চয়ই কাজ করা উচিত। হ্যাঁ, আমাদের আরও যেটা আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে যে আমরা প্রান্তিক মানুষকে কীভাবে ওরা তো জানেও না কীভাবে ইন্টারনেট কাজ করতে হয়। সেই জন্য আমরা বাংলালিংক যদি আমি বলি, আমরা কিন্তু ফেসবুকের সঙ্গে বা আমরা গুগলের সঙ্গে বা জিএসএমের সঙ্গে আমরা পার্টনারশিপ করে আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের যেসব বুথগুলি আছে ওখানে শিখাই যে কীভাবে একটা ইন্টারনেট অ্যাকাউন্ট অন করতে হয়, কীভাবে কাজ করতে হয় ইন্টারনেটে। সো এটা মনে হয় আমাদের কন্টিনিউয়াস একটা প্রসেস, স্পেশালি বাংলাদেশে এই এডুকেশনটা দেওয়া আমাদের প্রান্তিক মানুষকে, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা করছি এবং আরও বেশি করা উচিত। একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। শেষ প্রশ্ন করতে চাই, আগামী 2 দশক পরে বা 1 দশক পরেই যদি আমি বলি, 2 দশক না 1 দশক পরে বাংলাদেশের টেলিকম সেক্টরকে বা মোবাইল ফোন অপারেশনকে আপনি কোথায় দেখেন? আমি মনে করি যে অনেক কিছু মার্জ হবে আরও। ফর এক্সাম্পল বাইরের দেশে কিন্তু মোবাইল ফোন শুধু মোবাইল দেয় না, আপনার মোবাইল ফোন কিন্তু ল্যান্ডলাইনও দেয়, তারপর বিভিন্ন সার্ভিস দেয়, যেটা আমাদের মনে হয় আগামী কয়েক বছরের মধ্যে অনেক কিছু মার্জ আরও হবে, যাতে আরও একটা মানুষ কিন্তু একটা সার্ভিস থেকে সব কিছু পেতে পারে। এটি কিন্তু আমার মনে হয় সবাই ওই দিকেই যাচ্ছে যে একটা নাম্বার সব কিছু, মানে আমার মনে হয় যেটা ওই দিকেই যেটা যাচ্ছে। মানুষের একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বারের মতো হয়তো মোবাইল ফোন নাম্বার ওর মধ্যে সবকিছু। নিঃসন্দেহে আমরা তেমনটি আশা করি যে বাংলাদেশের টেলিকম সেক্টর আরও এগিয়ে যাক। আপনি আজকে আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। দর্শক, আপনার হাতের স্মার্ট ডিভাইসটি কেন চলছে জানেন? কারণ কেউ না কেউ পেছনে ওই মোবাইল ফোন অপারেশনের কাজটি তাইমুর রহমানদের মতো কাজগুলো করে যাচ্ছেন
বলেছেন তারা যে করোনাকালে তাদেরকেও কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাইরে বেরোতে হয়েছে নেটওয়ার্কগুলোকে স্ট্রং রাখার জন্য, এবং এটি সব মোবাইল ফোন অপারেটররাই কিন্তু তাদের জায়গা থেকে তাদের দায়িত্বগুলো পালন করেছে। সেবা নিয়ে প্রশ্ন ভোগান্তি আছে, সেগুলো থাকবে, কিন্তু একই সাথে আজকে তাইমুর রহমান যেটি বলেছেন যে আমরা নতুন নতুন যেসব প্রযুক্তি আসছে গ্রাহকরা তাদের জায়গা থেকে এগুলোকে কিভাবে আয়ত্তে নিয়ে আসতে পারে, অ্যাফোর্ডেবিলিটি জায়গা নিয়েও তারা কাজ করবে বলেছেন, কিন্তু গ্রাহকদেরকে কিন্তু তাদের জায়গা থেকে তাদের যে অবদান রাখার জায়গাটা সেটি কিন্তু এনশোর করতে হবে, এবং কিছু পলিসি সাপোর্ট যদি দেওয়া যায়, কিছু কিছু ছোট ছোট সংশোধন যদি আমাদের বিভিন্ন নীতিমালাগুলোতে আসে, তাহলে কিন্তু বাংলাদেশের মোবাইল ফোন অপারেশন যেই জায়গাটিতে যেতে চায় বা যেই জায়গাটিতে বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে যেতে চায়, আমাদের কাছে মনে হয় যে সেগুলো নিয়ে আরও অনেক বেশি কাজ করার সুযোগ আছে। যারা ডিসিশন মেকার তারা এগুলো নিয়ে নিঃসন্দেহে কাজ করবেন। আমরা আজকের আয়োজন এখানেই শেষ করেছি। এতক্ষণ ধরে যারা দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।